হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি বেশ কয়েকদিন থেকে ভিডিও করতে পারি না। আজকে আমি সুবীর দাসের বইটা থেকে যে অঙ্কগুলো আমরা শুরু করেছিলাম, সেই অঙ্কগুলোকেই আমরা শেষ করব আজকে। আমি যে পার্টটা করাবো সেটা হচ্ছে ত্রিকোণমিতির পার্টটা। অ্যাকচুয়ালি ত্রিকোণমিতিক পার্টটাতে কী হয় যে আমাদের কম্পিটিটিভ এক্সামের পাশাপাশি ক্লাস 10 লেভেলের যে এক্সামটা হয় সেটাতেও আমাদের কাজে লাগবে। তো আমরা শুরু করি, চলো। আমি সুবীর দাসের বইয়ের সম্পূর্ণ পাঠটাই করাবো। আস্তে আস্তে আমি করাবো, কারণ মাঝে মধ্যে আমার অনেকটা প্রেশারের জন্য আমি ভিডিও আপলোড করতে পারি না। চলো তাহলে আজকে দেখে নিই ত্রিকোণমিতিক কোণের পরিমাপ সম্পর্কে কিছু ধারণা আমরা কি জানি এখান থেকে, ত্রিকোণমিতি থেকে। আচ্ছা দেখো, তার আগে কিছু কথা বলে নেওয়াটাই বেটার। যে কোনো একটা অ্যাঙ্গেল আমরা যখন তৈরি করব, তার মানে কি একটা শীর্ষবিন্দু অবশ্যই থাকতে হবে। একটা শীর্ষবিন্দু থেকে একটা রেখাকে আমরা কল্পনা করব, আর তার সাথে এইভাবে হোক, তির্যকভাবেই হোক, অথবা লম্বভাবেই হোক, যদি আর একটা রেখা এসে অ্যাড হয়ে যায়, তার মানে এটা মাঝখানে যে একটা এই যে কোণের মতো সৃষ্টি হলো, এটাকে আমরা অ্যাঙ্গেল বলবো বা কোণ বলবো। চলো নেক্সট টাইম দেখো, এই কোণগুলোর মধ্যে আমরা ডিফারেন্সটা কিভাবে বুঝবো যে কোনটা কী ধরনের কোণ। ওকে, আচ্ছা সবার আগে বলে নেই, যদি কিনা একটা শীর্ষবিন্দু থেকে অনেকগুলো কোণ আমরা পাই, একটা শীর্ষবিন্দু সাপোজলি এটা, এখান থেকে একটা রেখা আমাদের এদিকে গেল। এইবার এই শীর্ষবিন্দু থেকে যদি আমরা অনেকগুলো কোণ পাই, সে একটা, দুইটা, তিনটা, চারটে, যতগুলো কোণে হোক না কেন, একটা শীর্ষবিন্দু হতে হবে। শীর্ষবিন্দু যদি একটা হয়, কোণগুলো অনেকগুলো পাই, তার মানে এই কোণগুলোকে আমরা বলবো, এক একটাকে কি বলবো, সন্নিহিত কোণ। ইংরেজিতে যেটাকে আমরা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বলি। যাই হোক, বাংলার পাশাপাশি আমরা ইংরেজি টার্মগুলোকেও মনে রাখবো। তো এই অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল থেকে আমরা আরও দুইটা তথ্য পাই এখান থেকে। যদি কিনা কোনো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, এভাবে একটা অ্যাঙ্গেল আমি 90 ডিগ্রি অঙ্কন করে নিলাম, এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলকে যদি এখান থেকে আরেকটা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল আমরা আঁকি, মানে হচ্ছে সন্নিহিত কোণ আমরা আঁকি, আর যদি এই সন্নিহিত কোণটা আর এই সন্নিহিত কোণটার যোগফল আমাদের 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে এই কোণটাকে আমরা বলবো পূরক কোণ। পূরক কোণ। একটু কোণের ব্যাপারে একটু ধারণা নিয়ে নিই, তারপরে আমরা আমাদের চ্যাপ্টারে ফিরে আসবো। এটাকে বলবো আমরা পূরক কোণ। যদি কিনা আমাদের এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, তার মানে দুইটা কোণকে যোগ করলে যদি 90 ডিগ্রি পাই, 90 ডিগ্রির কমও হওয়া যাবে না, বেশি হওয়া যাবে না, ঠিকঠাক 90 ডিগ্রি আমাদের হতে লাগবে। তো 90 ডিগ্রি হলে এই কোণটাকে এই কোণটার পূরক কোণ বলবো, আবার এই কোণটাকে এই কোণটার পূরক কোণ বলবো, মানে একটা আর একটা পূরক কোণ। ওকে, চলো এইটাকে জাস্ট একটু এই 90 ডিগ্রি ছেড়ে দিয়ে জাস্ট একটু যদি আমরা বাড়িয়ে দিই, যে আমাদের দেখো শীর্ষবিন্দু একটাই, এইদিকে দেখো এই 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 কোণটার বহিস্থ বাহু এটা, এই যে এই কোণটার বহিস্থ বাহু এটা, এইদিকে যদি আমরা আরও একটা বহিস্থ বাহুকে বাড়িয়ে দিই, তার মানে কি এখানে একটা অ্যাঙ্গেল উৎপন্ন হলো, আর এই সম্পূর্ণটা আরেকটা অ্যাঙ্গেল উৎপন্ন হলো, তাহলে এখানে দুইটা অ্যাঙ্গেল উৎপন্ন হলো। এইভাবে যখন দুইটা অ্যাঙ্গেল উৎপন্ন হবে, তার মানে কি এই দুইটা অ্যাঙ্গেলের যোগফল আমাদের কত হচ্ছে, 180 ডিগ্রি বা দুই সমকোণ, এটাকে আমরা বলতে পারি 90 ডিগ্রিকে। আচ্ছা, কোণের ব্যাপারে অন্যদিন আমি আরও কথা বলবো, সম্পূর্ণ কোণের ব্যাপারে, যে কীভাবে কোণগুলোকে আমরা কী কী বলি। যাই হোক, তো এই দুইটা অ্যাঙ্গেল যখনই আমাদের একসঙ্গে লাগলো, একসঙ্গে যদি আমরা যোগ করে দিই, তাহলে টোটাল অ্যাঙ্গেলটা কত পাচ্ছি আমরা, দেখে নাও তোমরা। এই যে সম্পূর্ণ অ্যাঙ্গেলটাকে পাচ্ছি আমরা 180, দুই সমকোণ। এই 180 যদি হয়, দুইটা অ্যাঙ্গেলের যোগফল যদি 180 হয়, তাহলে এটাকে আমরা বলবো সম্পূরক কোণ। সম্পূরক কোণ কাকে কাকে সম্পূরক বলবো? এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই সম্পূর্ণ, এইখান থেকে এই অ্যাঙ্গেলটা সম্পূরক কোণ, আবার এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই ছোট অ্যাঙ্গেলটা সম্পূরক কোণ। ওকে, চলো, আশা করি আমরা এতটুকু বুঝে গেছি। এবার এই কোণগুলোর মধ্যে আরেকটা ছোট্ট জিনিস বলে নিই। এই কোণগুলোর মধ্যে দেখো, আমি এইভাবে আঁকলাম, আবার 90 ডিগ্রি একবার আঁকলাম, 180 ডিগ্রি একবার আঁকলাম। এবার সাপোজলি আমি যখন এইভাবে 90 ডিগ্রি আঁকছি, এতটুকু নিছি,
কিন্তু না, কেউ যদি বলে যে না আমি এটাকে একটু বাড়িয়ে নেবো, তাহলে যদি আমরা বাড়িয়ে নেই তাহলে যে এই অ্যাঙ্গেলগুলো তৈরি হচ্ছে এদেরকে আমরা কি বলবো, এদেরকে আমরা কি বলবো? ওকে, আচ্ছা তোমরা একটা জিনিস জাস্ট একটু লক্ষ্য করো, একটা জিনিস একটু লক্ষ্য করো, এই যে অ্যাঙ্গেলগুলো আমাদের তৈরি হলো না, এই অ্যাঙ্গেলগুলো যে তৈরি হলো, আচ্ছা এক সরল কোণ মানে কি? এক সরল কোণ মানে সম্পূর্ণ কোণটা মানে হচ্ছে দুই সমকোণ। এবার দেখো এই যে অ্যাঙ্গেলটা তৈরি হলো এটার সঙ্গে যদি আমরা এইটা জুড়ে দিই তাহলে কি এটা 90 ডিগ্রি, সাপোজলি এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তার মানে 180 ডিগ্রি। দেখো এটাও 90, এটাও 90, তাহলে 180 180 360 ডিগ্রি হয়ে গেল। এবার দেখো এই 360-এর ক্ষেত্রে আমাদের কি হয় ব্যাপারটা, যদি কিনা একটা রেখা আর একটা রেখাকে ছেদ করে, একটা রেখা আর একটা রেখাকে ছেদ করে গেল, দেখো এখানে একটা রেখা আর একটা রেখাকে ছেদ করে গেল, সেটা লম্বভাবে ছেদ করতে পারে, তির্যকভাবেও ছেদ করতে পারে, তির্যকভাবে দিলাম ছেদ করে গেল, সেক্ষেত্রে আমাদের কি হবে, এই দিকের যে অ্যাঙ্গেলটা গঠিত হবে আর এই দিকের যে অ্যাঙ্গেলটা গঠিত হবে অ্যাঙ্গেলগুলো সমান হবে, 1 ডিগ্রি পরিমাণও এদিক সেদিক হবে না, একদমই সমান হবে। এই কোণগুলোকে আমরা বলবো বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ, একটা আর একটা, এটা এটা বিপ্রতীপ কোণ, সেম অ্যাজ এই পরেরগুলোকেও আমরা বলবো বিপ্রতীপ কোণ। ওকে, চলো খুব শর্ট ফর্মে আমি বললাম যে বিপ্রতীপ কোণ কাকে বলবো, তারপরে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল বা সন্নিহিত কোণ কাকে বলবো, সম্পূরক, পূরক, এগুলো খুব শর্ট ফর্মে বললাম। এবার এই অ্যাঙ্গেলগুলোকে যে আমরা মাপি, এই অ্যাঙ্গেলগুলোর ইউনিটটা কি, এককটা কি? যেমন আমরা বাজার থেকে যদি 1 কেজি চিনি নিয়ে আসি তাহলে আমরা কি বলবো, 1 কেজি চিনি, 1 কিলোগ্রাম চিনি। তাহলে এই যে অ্যাঙ্গেলগুলোকে যে আমরা মাপবো, এই অ্যাঙ্গেলগুলোর এককটা কি, এই অ্যাঙ্গেলগুলোর এককটা কি, কি নাম এটা? এদেরকে আমরা সাধারণত ডিগ্রি হিসেবে বেছে নিই, কিন্তু অ্যাকচুয়ালি 180 ডিগ্রিকে আমরা ধরে নেই পাই রেডিয়ান। রেডিয়ান তার মানে হচ্ছে দেখো এই যে দেখো একটা সরল কোণ মানে 180 ডিগ্রি, মানে একটা স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইনের এই যে অ্যাঙ্গেলটা এটাকে আমরা ধরি 180 ডিগ্রি, তার মানে এটাই হচ্ছে আমাদের পাই রেডিয়ান। ওকে, এটাকে আমরা ধরি পাই রেডিয়ান। আর আমরা জানি পাই মানে একটা ধ্রুবক সংখ্যা যার ভ্যালু হচ্ছে 22/7 অর 3.14 অ্যাপ্রক্স। ওকে, চলো তার মানে হচ্ছে আমরা এই অ্যাঙ্গেলগুলোর যে ইউনিটগুলো পাচ্ছি, ইউনিটগুলো হচ্ছে আমাদের রেডিয়ানে, সবসময় মনে রাখবে। দেখো পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসতেই পারে, অ্যাঙ্গেল এর ইউনিট অফ অ্যাঙ্গেল মানে কোণের একক কি, কোণের একক কি, একক কি, এটাকে আমরা বলবো রেডিয়ান, রেডিয়ান। এবার দেখো আরেকটা, এখানে দারুণ একটা কোশ্চেন আমরা জানতে পারি, দেখো কোণের একক রেডিয়ান, কিন্তু যখন বড় কোণ আঁকবো তখন তখন এককটাকে আমরা কী দেবো? যেমন আমি এক এক গ্রাম চিনিও নিয়ে আসতে পারি, 1 কিলোগ্রাম চিনিও নিয়ে আসতে পারি। 1 গ্রাম যখন বলবো তখন এটা ছোট একক, আর 1 কিলোগ্রাম যখন বলবো তখন হয়ে গেল এটা বড় একক। সরি, বড় এককের ক্ষেত্রে যখন আমরা লিখবো তখন আমরা এই কথাটা লিখবো এখানে জাস্ট রেডিয়ানের জায়গায় আমরা বসিয়ে দিব স্টে রেডিয়ান, স্টে রেডিয়ান। ওকে, স্টে রেডিয়ান। তার মানে দেখো আমাদের পরীক্ষায় অপশনে যদি বলা থাকে যে কোণের একক কি, যদি রেডিয়ান দেওয়া না থাকে, স্টে রেডিয়ান দেওয়া থাকে, তাহলে অবশ্যই আমরা স্টে রেডিয়ানে টিক করে দিয়ে আসবো। ওকে, চলো এরপর দেখো সুবীর দাসের বইটা থেকেই আমি করাবো তোমাদের। চলো, তার মানে একটু আগে আমি কি বললাম যে 180 ডিগ্রিকে আমরা কি বলি, 180 ডিগ্রিকে 180 ডিগ্রি হচ্ছে আমাদের পাই রেডিয়ান। ওকে, রেডিয়ানকে আমরা সি দিয়ে ডেনোট করি, 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান। এবার দেখো পরীক্ষায় আমাদের কি কি ধরনের কোশ্চেন আসতে পারে তার আগে দুইটা কথা বলে নিই। ষষ্ঠিক পদ্ধতি, এই যে দেখো 180 ডিগ্রি কথাটা যে লিখছি এটাকে আমরা বলি ষষ্ঠিক পদ্ধতিতে লেখা, এটা ষষ্ঠিক পদ্ধতি। আর এটা হচ্ছে আমাদের বৃত্তীয় পদ্ধতি। কেন বৃত্তীয় পদ্ধতি? পাই মানে কি বলো, পাই মানে হচ্ছে আমাদের 180। আচ্ছা, এইদিকে হচ্ছে অ্যাঙ্গেলটা 180, মানে 180 ডিগ্রি কোণকে আমরা কি বলতেছি, পাই বলতেছি। আবার এই দিকের অ্যাঙ্গেলটাকে আমি কি বলতেছি, এটাও 180, তার মানে কি এটাও পাই। তার মানে দেখো একটা বৃত্ত তৈরি হয়ে গেল, তাই না? তার মানে 360 ডিগ্রি,
তার মানে এটাকে কি বলবো 2 পাই, 180 180 360, এটাকে কি বলবো আমরা 2 পাই। তার মানে দেখো এই 180কে, এই 180টাকে আমরা কি বলতেছি পাই। ওকে, চলো নেক্সট। এবার এই যে এখানে 180 ডিগ্রি লিখি বা 90 ডিগ্রি লিখি, 90 ডিগ্রি মানে কি হবে তাহলে π/2। ওকে, এই জিনিসগুলো আমাদের জানা খুবই প্রয়োজন। আচ্ছা, কিভাবে 90 ডিগ্রি মানে π/2 আসলো এটা দেখতে হবে আমাদের। এই যে 90 ডিগ্রি এটা মানে যে π/2, এটাকে করতে গেলে আমাদের π/ কত দিয়ে গুণ করতে হবে, 180 দিয়ে গুণ করতে হবে। সিম্পল জিনিস আমাদের চলে আসলো π/2, তার মানে হচ্ছে আমাদের π/2। ওকে, এবার দেখো এই যে 90 ডিগ্রি 180 ডিগ্রি 60 ডিগ্রি 70 ডিগ্রি মানে যেগুলো ডিগ্রি দিয়ে থাকবে তাদেরকে আমরা বলবো ষষ্ঠিক পদ্ধতি, ষষ্ঠিক পদ্ধতি। আর যেগুলো রেডিয়ান দিয়ে থাকবে, অর্থাৎ যে কোণটা আমাদের রেডিয়ান দিয়ে বলা থাকবে, পাই দিয়ে বলা থাকবে, সেই কোণগুলোকে আমরা বলবো বৃত্তীয় পদ্ধতি। ওকে, তো চলো আমরা ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতি সম্পর্কে একটু জেনে নিই। এই যে এখানে যদি আমরা ষষ্ঠিক পদ্ধতিকে বলি, ষষ্ঠিক পদ্ধতি, তাহলে ষষ্ঠিক পদ্ধতি মানে আমরা কি জানবো, 90 ডিগ্রি মানে যখন ডিগ্রি আকারে থাকবে সেটাই হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি। অপরদিকে যখন আমরা বৃত্তীয় পদ্ধতিতে নিব, বৃত্তীয় পদ্ধতিতে নিব তখন কি করব আমরা, পাইয়ের আকারে যে কোণগুলোকে আমরা নেব, পাইয়ের আকারে যে কোণগুলোকে নেব তাদেরকে বলবো আমরা বৃত্তীয় পদ্ধতি। ওকে, তাহলে তোমাদের দেখো ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি থেকে ষষ্ঠিক পদ্ধতি যাওয়ার রুলসগুলো সেগুলো আমরা আজকে আলোচনা করব। এবার ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতিতে যাব। সাপোজলি একটা অ্যাঙ্গেল দেওয়া আছে 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাকে কোশ্চেনে বলা আছে যে এই 60 ডিগ্রি এর বৃত্তীয় পদ্ধতিতে ভ্যালু কত হবে, কত হবে, তখন করব কি, আমরা জানি কি যে 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। ওকে, 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, তার মানে 1 ডিগ্রি সমান সমান কি 180/পাই হচ্ছে, 180/পাই রেডিয়ান, তাই হচ্ছে তো 180/পাই রেডিয়ান। তাহলে আমরা লিখব কি, দেখো এই 60টার সঙ্গে, তার মানে দেখো 60 ডিগ্রি মানে কি হচ্ছে, দেখো 60 ডিগ্রি মানে হচ্ছে আমাদের 100 π/180 ইন্টু কি হচ্ছে 60 হচ্ছে। ওকে, তো এইটা আমরা ঐকিক নিয়মে পেলাম। তো ডিরেক্টলি যখন আমরা করব বৃত্তীয় পদ্ধতিতে, ষষ্ঠিক পদ্ধতিতে যে কোণটার মান দেওয়া থাকবে সেই কোণটাকে জাস্ট লিখব এবং তার সঙ্গে π/180 করে দেবো আমরা গুণ। দেখো এটা আর এটা তো একই জিনিস, এটা আর এটা একই জিনিস। এবার দেখো 0 0 কেটে দিলাম, এখানে হয়ে গেল আমাদের 3, তার মানে আমাদের আসতেছে কত π/3। ওকে, π/3। দেখো 60 ডিগ্রি মানে এটা যদি বৃত্তীয় পদ্ধতি ষষ্ঠিক পদ্ধতিতে যদি এটা 60 ডিগ্রি হয় কোনো একটা অ্যাঙ্গেল, তার ভ্যালুটা আমাদের বৃত্তীয় পদ্ধতিতে কত হচ্ছে π/3। এই ধরনের কোশ্চেন অনেকবারই আসছে পরীক্ষায়। চলো নেক্সট। এবার যদি সাপোজলি ঠিক উল্টোটা করি, যে ঠিক আছে আমরা π/3 লিখলাম, এই π/3টাকে আমরা ষষ্ঠিক পদ্ধতিতে নিয়ে আসবো। এই π/3টাকে আমরা কিসে নিয়ে আসবো, ষষ্ঠিক পদ্ধতিতে। আমরা জানি না যে π/3 মানে 60 ডিগ্রি, এটা আমরা জানি না। তার মানে π/3কে যখনই আমরা ষষ্ঠিক পদ্ধতিতে নিয়ে আসবো, তো π/3 এর সঙ্গে আমরা কি করব, 180/পাই দিয়ে কি করব, গুণ করব। ঠিক উল্টোটা, দেখো এখানে π/180 দিয়ে গুণ করে দিছি। এবার ওই π/3কে 180/পাই দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে দেখো তো কি চলে আসলো, এটা পাই ক্যান্সেল, 3 দিয়ে যদি আমরা এটাকে কাটি 3 6 18 0। তাহলে বৃত্তীয় পদ্ধতি থেকে ষষ্ঠিক পদ্ধতিতে যখন নিয়ে আসলাম, π/180 দিয়ে যখন 180/পাই দিয়ে যখন আমরা গুণ করলাম, তখন আমরা ভ্যালুটা কত পাচ্ছি এখানে 60 ডিগ্রি। ওকে, আশা করি তোমরা এতটুকু বুঝছো। এবার দেখো সুবীর দাসের পেজ নাম্বার 672 এই বইতে একটা বলা আছে কোশ্চেন, বলছে প্রদত্ত কোণগুলির বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করো। 60 ডিগ্রি তো আমি দেখিয়ে দিলাম, 60 ডিগ্রিটা এখানেও বলা আছে। আবার বলছে যে আচ্ছা
60 ডিগ্রিটার আমি কথা বলে দিলাম, 60 ডিগ্রিটার কথাই এখানে বলা ছিল। নেক্সট দেখো, আবার বলছে কোনগুলিকে ষষ্ঠিক পদ্ধতিতে প্রকাশ করো। ষষ্ঠিক পদ্ধতিতে বলা আছে, এবার ষষ্ঠিক পদ্ধতিতে বলা আছে তার মানে বৃত্তীয় পদ্ধতিতে দেওয়া থাকবে, সেটাকে আমরা ষষ্ঠিক পদ্ধতিতে নিয়ে আসবো। দেখো তো কত ডিগ্রি কোণের কথা বলা আছে, বলা আছে আমাদের 3π/2। এই কোণটাকে আমরা ষষ্ঠিক পদ্ধতিতে নিয়ে আসবো। এটা কি পদ্ধতিতে আছে? বৃত্তীয় পদ্ধতি। পাই থাকা মানেই এই অ্যাঙ্গেলটা হয়ে গেল আমাদের বৃত্তীয় প্রসেস, ওকে, সার্কেল প্রসেস। তো এটাকে আমরা নিয়ে আসবো আমাদের ষষ্ঠিক পদ্ধতিতে। তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে আনার নিয়মটা কি? নিয়মটা হচ্ছে 180/π দিয়ে আমরা কি করব? গুণ করে দেব। তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল। এবার দেখো তো এটা দিয়ে এটাকে যদি কাটি তাহলে কি হচ্ছে? 90 × 180। আবার দেখো 3 9 কত হচ্ছে? 27। তার মানে 270 ডিগ্রি কোণটাকে আমরা বলবো 3π/2। এটা বৃত্তীয় প্রসেস, ওকে। চলো এবার এখানে খুব একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন বলা আছে যে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত দেওয়া আছে, বৃহত্তম কোণটির বৃত্তীয় পদ্ধতিতে মান কত? পেজ নাম্বার 674। খুব ভালো একটা কোশ্চেন, যে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত দেওয়া আছে। আচ্ছা, এটাকে মুছে দিলাম আমি। আশা করি আমরা বৃত্তীয় পদ্ধতি, ষষ্ঠিক পদ্ধতি বুঝে গেছি। আর বৃত্তীয় পদ্ধতি থেকে ষষ্ঠিক পদ্ধতিতে নিয়ে আসা, ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে আসা, এই বিষয়গুলো আশা করি আমরা ক্লিয়ার হয়ে গেছি। এখানে একটা কোশ্চেন আমি লিখে নিচ্ছি, দেখো। একটি ত্রিভুজের কোন তিনটির কোন তিনটির অনুপাত দেওয়া আছে? কোন তিনটির অনুপাত বলা আছে 2:3:4। 2:3:4। তাহলে বলছে বৃহত্তম কোণটা কত হবে? বৃহত্তম কোণ সমান সমান কত হবে? ডিরেক্টলি লিখলাম আমি, ততটা বিশ্লেষণে গেলাম না। বুঝে নিও যে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত দেওয়া আছে 3:4, 2:3:4। বলছে আমাদের বৃহত্তম কোণটা কত হবে, ওকে। আচ্ছা, যখনই দেখো এই ধরনের কথা বলবো যে একটি ত্রিভুজের কোন তিনটির অনুপাত 2:3:4, বা যদি অনুপাতে কোনো কিছু দেওয়া থাকে, অনুপাত বিষয়ে আমি আর একটা লেকচারে বলবো। তো যখন এইভাবে বলা থাকবে, আমরা কি জানি যে একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হয়? একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হয় 180। এই ব্যাপারেও আমি বলবো যে ত্রিভুজের ক্ষেত্রে কোণগুলো সমষ্টি কত হচ্ছে, চতুর্ভুজের ক্ষেত্রে কত হচ্ছে, পঞ্চভুজের ক্ষেত্রে কত হচ্ছে, ষষ্ঠভুজের ক্ষেত্রে কত হচ্ছে, সপ্তম, অষ্টম, নবম, দশম, মানে যতগুলো ভুজ থাকবে তাদের ক্ষেত্রে অন্তঃকোণগুলোর সমষ্টি কত হবে, এই ব্যাপারে আমি একটা ক্লাস অবশ্যই নেব। দেখো, তার আগে দেখে নাও এখানে একটি ত্রিভুজের কোন তিনটির অনুপাত দেওয়া আছে। তাহলে এইখান থেকে অনুপাত থেকে আমরা ডিরেক্টলি কিভাবে ধরে নিতে পারি? দেখো, আচ্ছা, এখানে আমরা ধরে নিতে পারি না যে ফার্স্ট কোণটি, আমরা জানি না কোনটা বৃহত্তম, কোনটা মিডল পয়েন্টে আছে, আর কোনটা ক্ষুদ্রতম, এগুলো আমরা জানি না। ফার্স্ট এটাকে আমরা ধরে নিলাম, ধরি ফার্স্ট কোণটি হচ্ছে আমাদের 2x ধরে নিলাম। সেকেন্ড কোণটি হচ্ছে আমাদের 3x ধরে নিলাম। অনুপাত থেকে আমরা ডিরেক্টলি x ধরে নিতে পারি, ওকে। থার্ড কোণটাকে আমরা ধরে নিলাম 4x, ওকে। দেখো, তিনটা কোণকে আমরা ধরেই নিলাম, ওকে। এবার আমরা কি জানি যে ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত হচ্ছে? 180 এরকম একটা ত্রিভুজের এই কোণটা কিন্তু সে যতই হোক না কেন 3টা কোণের সমষ্টি আমাদের 180 ডিগ্রি হতেই হবে। তার মানে আমরা কি লিখতে পারি? এটা প্লাস এটা প্লাস এইটা। তার মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা বলতে পারি না যে এইটা 2x + 3x + 4x = 180। সিম্পল ভাবে বলা যায় এটা। এবার দেখো তো, 2x 3x 5x 4x 9x, তো 9x = 180, ওকে। তো x এর ভ্যালু কত হচ্ছে? 180/9, এটাকে কেটে দিলাম আমরা, চলে আসলো 20। তাহলে x এর ভ্যালু আমাদের কত চলে আসলো? 20। আচ্ছা, দেখো x এর ভ্যালু 20 চলে আসলো। এবার দেখো তো, তাহলে আমাদের বৃহত্তম কোণটা কত হবে? x এর ভ্যালুটাকে কোথায় বসাবো? 4 এ বসাবো। 4 × 80, 3 × 60,
20 দুগুণ 40, তার মানে এই কোণটা হয়ে যাচ্ছে আমাদের থার্ড নাম্বার কোণটা, যার আমাদের আনুপাতিক মূল্যটা দেওয়া আছে 4। তো থার্ড কোণটা হয়ে যাচ্ছে আমাদের সব থেকে বড় বৃহত্তম কোণ। এই কোণটার কি বের করতে বলছে আবার, দাঁড়াও আমি দেখে নিই 1 মিনিট। বলছে এটাকে আবার বৃত্তীয় পদ্ধতিতে মান কত সেটা বের করতে বলছে। আচ্ছা, আমাদের কোণটা কত আসলো? therefore এখানে বলছে বৃহত্তম কোণ, তাহলে আমরা লিখব যে বৃহত্তম কোণ কত আসলো আমাদের? 4 × 20, 80 ডিগ্রি। 80 ডিগ্রি আসলো। এবার দেখো এই 80 ডিগ্রিকে কিসে আনতে বলছে আমাদের? এটাকে আবার আনতে বলছে বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে আসো। তাহলে আমরা কি করব? এইভাবেই থাকবে পরীক্ষার কোশ্চেন। এটাকে আমরা নিয়ে আসবো বৃত্তীয় পদ্ধতিতে। যখনই আমরা এটাকে বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে আসবো, আমাদের অ্যাঙ্গেলটার ভ্যালু কত? 80। তাহলে 80কে আমরা করব কি, π/180 দিয়ে ডিভাইড করব, তাহলে চলে আসবে আমাদের বৃত্তীয় পদ্ধতিতে। এটা কেটে দাও। ওকে, তার মানে এটা কত চলে আসলো দেখো, 8π/18। 8π/18। এবার এটাকে তো আবার কাটা যায়, 4 দুগুণ 8, 9 দুগুণ 18, তার মানে 4π/9। এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেলটার ভ্যালু। ওকে, চলো এবার পরীক্ষায় আসার মতো অনেক কোশ্চেন এখানে আছে, কিন্তু সব থেকে বড় কথা হলো আমাদের ধারণাটাই আসল। ধারণাটাকে যদি আমরা ক্লিয়ারভাবে নিতে পারি, তাহলে আমাদের যে কোনো কোশ্চেন সলভ হয়ে যাবে। ওকে, চলো এবার আর একটা ছোট্ট কিছু কথা বলে আমরা ডিরেক্টলি চলে যাব আমাদের ত্রিকোণমিতির পার্টগুলোতে। এগুলো ত্রিকোণমিতির পার্ট, ছোট জাস্ট এখানে ইন্ট্রোডাকশন হলো। এবার দেখো ত্রিকোণমিতির পার্টটার অঙ্কগুলো করার জন্য আমাদের কি কি প্রয়োজন হচ্ছে। ওকে, আমি একটু আগে কি বললাম, যে ষষ্ঠিক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি, এদের একটা ভ্যালু পাওয়া যায়। ষষ্ঠিক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতিতে একটা ভ্যালু পাওয়া যাচ্ছে, ঠিক আছে। যে ষষ্ঠিক পদ্ধতিতে যদি কোনো একটা অ্যাঙ্গেলের ভ্যালু দেওয়া থাকে, সেটাকে আমরা বৃত্তীয় পদ্ধতিতে কীভাবে ট্রান্সফার করব, অথবা বৃত্তীয় পদ্ধতিতে কোনো একটা অ্যাঙ্গেলের ভ্যালু দেওয়া আছে, সেটাকে আমরা ষষ্ঠিক পদ্ধতিতে কীভাবে ট্রান্সফার করব, এই ভ্যালুগুলো তো আমরা পাচ্ছি এই মুহূর্তে। এবার দেখো তারপরে একটা কথা বলি, আমরা পিথাগোরাসের থিওরি সবাই জানি। আমরা যদি ত্রিকোণমিতির অঙ্ক করতে যাই, তাহলে সব সময় আমাদের প্রয়োজন হচ্ছে পিথাগোরাসের থিওরি। তো পিথাগোরাসের থিওরিটা কী জিনিস, সেটাকে ফার্স্ট টাইম আমরা বুঝে নিই। এবার দেখো আমি যদি এভাবে কোনো একটা অ্যাঙ্গেলকে ড্র করি, এটা হচ্ছে আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল মানে একটা অ্যাঙ্গেল আমাদের অবশ্যই 90 ডিগ্রি হতে হবে। আর অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের ফিগারটা হচ্ছে ট্রাইঙ্গেল। ফিগারটা ট্রাইঙ্গেল, যার ওয়ান অ্যাঙ্গেল অবশ্যই 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেলকে হতেই হবে। আর বাকি অ্যাঙ্গেলগুলো আমরা জানি না কত হবে, আমরা জানি না, এক্স্যাক্ট জানি না। হতে পারে এটা 45 ডিগ্রি, 45 ডিগ্রি হতে পারে, যে এটা 60 হলো, এটা 30 হলো। কিন্তু আমাদের এটা সবসময় মাথায় রাখতে হবে যে এটা হোক না 90 ডিগ্রি, তাতে আমাদের কোনো কিছুই যায় আসে না। আমাদের তিনটা অ্যাঙ্গেলের যোগফল, সমষ্টি আমাদের হতে হবে 180। ওকে, 180। ওকে, চলো এবার এখান থেকে পিথাগোরাস কি বলেছিলেন সেটা আমরা একবার জেনে নিই। পিথাগোরাস এখান থেকে বলেছিলেন যে সাপোজলি মনে করো যে একটা ত্রিভুজ এইভাবে দাঁড়িয়ে আছে, আর এইটাকে তোমরা বেস ভাবো। কি ভাববো আমরা? বেস মানে ভূমি ভাববো, মাটির উপরে এইভাবে একটা ত্রিভুজ দাঁড়িয়ে আছে। আর দেখো পিথাগোরাসের থিওরি যদি আমরা ভালো করে বুঝে নিই, তাহলে ক্লাস 10-এর যাই হোক আমি জানি না কত নম্বর চ্যাপ্টার, সম্ভবত 23 বা 25 এই ধরনের চ্যাপ্টারটা হবে ক্লাস 10-এর ম্যাথ বইয়ের, আমার এক্স্যাক্ট মনে পড়তেছে না। ওই বই হাইট অ্যান্ড ডিস্টেন্সের যে অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলোকে আমরা ইজিলি করতে পারবো যদি কিনা আমরা পিথাগোরাসের থিওরিটাকে সিম্পল হবে একটু বুঝে নিই। অ্যান্ড
একটু পরেই আমরা আসবো বা অন্য ভিডিওতে আসবো যে সাইন থিটা বা কস থিটার যে মানগুলো, মানে অ্যাকচুয়ালি ত্রিকোণমিতিক যে অ্যাঙ্গেলগুলো আছে সেই অ্যাঙ্গেলগুলো যে ভ্যালুগুলো সেইগুলো যদি জানা থাকে তাহলে হাইট অ্যান্ড ডিস্টেন্সটা খুব সহজেই আমরা করতে পারবো। আমি সব ক্লাসেই আসবো। ওকে, চলো পিথাগোরাস কি বললেন যে এখানে তোমরা মানো যে একটা ত্রিভুজ দাঁড়িয়ে আছে এভাবে, যার এটা হচ্ছে ভূমি বা বেস। ওকে, এবার দাঁড়িয়ে যে অংশটা আছে সেটাকে আমরা কি বলবো, লম্ব বলবো। লম্ব বা লম্বা একই জিনিস, লম্ব বলবো। এবার দেখো এই যে এই ভূমির এই প্রান্ত থেকে এই লম্বের এই মাথা পর্যন্ত একটা রেখাকে আমরা যদি টানি ডিরেক্টলি, দেখো তো এটা শর্ট প্রসেসে এখান থেকে এদিকে যাওয়া যাচ্ছে। ওকে, সাপোজলি তুমি এখানে দাঁড়িয়ে আসো এবং হাঁটতে হাঁটতে এখানে চলে আসলে, তোমাকে যেতে হবে এই জায়গায়, তুমি আবার এইদিকে ঘুরে তো এইদিকে যাবে না। ওকে, তুমি ডিরেক্টলি যাবে এইদিকে, এই ডিরেক্টলি যে যাবে তার মানে কি ডিরেক্টলি যাচ্ছ তো শর্ট প্রসেসে যাচ্ছ। এবার দেখো তাহলে এইটার নামটা কি আগে বলে নিই, তারপরে আমি বাকিটা বলছি। এটার নামটা হচ্ছে আমাদের অতিভুজ। এই অতিভুজ বরাবর বরাবর আমরা চলে গেলাম, অতিভুজ বরাবর গেলাম, তার মানে আমরা খুব শর্ট প্রসেসে গেলাম। যখনই আমাদের এই দিক থেকে এদিকে যেতাম তার মানে আমাদের ডিস্টেন্সটা হয়ে যেত অনেকটা বেশি। ওকে, এবার পিথাগোরাস কি বললেন যে এই যে তোমাদের ডিস্টেন্সটা, এতটা ডিস্টেন্স যে তোমরা কভার করতেছো, ডিস্টেন্সটা কতটা বেশি জানো? কতটা বেশি আমরা জানি না, কতটা বেশি। নিশ্চয়ই এই ডিস্টেন্সটা এই ডিস্টেন্সের থেকে বড়, আবার এই ডিস্টেন্সটাও এই ডিস্টেন্সের থেকে ছোট, অর্থাৎ এই ডিস্টেন্সটাও এই ডিস্টেন্সের থেকে বড়। তার মানে দেখো এইটা এইটা স্মলেস্ট, দেন আমাদের কি অতিভুজ। ওকে, তখন আমরা কি বলবো, পিথাগোরাস বললেন কি যে এই যে লম্ব এটাকে তোমরা না স্কোয়ার করো, তার সঙ্গে যোগ করে দাও ভূমিটার স্কোয়ারটা, তাহলে তোমরা কি দেখতে পাবে, সবসময় দেখতে পাবে যেহেতু আমাদের ভূমি ছোট দেন অতিভুজ, লম্ব ছোট দেন অতিভুজ, তাহলে এই দুইটার যদি আমরা স্কোয়ার করে তাদেরকে জুড়ে দেই তাহলে সবসময় আমরা দেখতে পাবো কি যে অতিভুজ এর স্কোয়ারের ইকুয়াল হচ্ছে, অতিভুজের স্কোয়ার কি হচ্ছে, ইকুয়াল হচ্ছে। ওকে, তার মানে দেখো এখান থেকে আমরা একটা কোশ্চেনের অ্যান্সার করতে পারি, সরি বেশ কয়েকটা কোশ্চেনের অ্যান্সার করতে পারি, কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সার করতে পারি। সেটা হলো লম্বটা স্মলার দেন অতিভুজ, ভূমিটা স্মলার দেন অতিভুজ, তার মানে অতিভুজটা হচ্ছে আমাদের এই রাইট অ্যাঙ্গেল ট্রাইঅ্যাঙ্গেলের মধ্যে অতিভুজটা হচ্ছে সব থেকে বড় বাহু। ওকে, তার মানে সব থেকে ভালো একটা কোশ্চেন হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রাইঅ্যাঙ্গেল, তার মানে এটাকে আমরা বলবো বাংলাতে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের অতিভুজ সব সময় কি হবে, সব সময় বড় হয়। ওকে, ক্লিয়ার? এতটুকু যদি ক্লিয়ার হয় নেক্সট আমরা চলে আসি তারপরে। ওকে, এবার দেখো তার মানে রাইট অ্যাঙ্গেল ট্রাইঅ্যাঙ্গেলের ক্ষেত্রে সবসময় আমরা দেখতেছি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সবসময় আমরা দেখবো যে অতিভুজটা বড় হচ্ছে কার থেকে, লম্বর থেকে, ভূমির থেকে। তার মানেটাই হচ্ছে দেখো লম্বকে দেখো স্কোয়ার করলাম, ভূমিকে দেখো স্কোয়ার করলাম, দুইটা স্কোয়ারকে আমরা জুড়ে দিলাম, তারপরেই আমরা অতিভুজের স্কোয়ার পেলাম, তার মানে অতিভুজটা অনেকটাই বড়। ওকে, এবার দেখো এখান থেকে আজকে ছোট্ট কিছু কথা বলে আমি ক্লাসটাকে শেষ করব, নেক্সট ক্লাসে আবার আসবো আমি ত্রিকোণমিতিক পার্টটাকে নিয়ে। এবার দেখো যে অঙ্কগুলো করতে যে ত্রিকোণমিতির যে অনুপাতগুলোর প্রয়োজন হয়, যে অনুপাতগুলোকে আমরা কাকে কি বলি সেই সম্পর্কে আমি জাস্ট একটু ধারণা দিয়ে দিই। চলো এটাকে মুছে দিচ্ছি। আচ্ছা, এবার দেখো সাপোজলি লম্বর ভ্যালু দেওয়া আছে, অতিভুজের ভ্যালু দেওয়া আছে, তাহলে আমাদের ভূমির ভ্যালু বের করতে হবে। লম্বর ভ্যালু দেওয়া আছে, অতিভুজের ভ্যালু দেওয়া আছে, ভূমির ভ্যালু বের করতে হবে। আমরা পিথাগোরাসের সূত্র থেকে তো পেয়ে যাবো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এবার তাছাড়াও আমরা অন্য আরেকটা সিস্টেমে ত্রিকোণমিতিক পদ্ধতিতে বের করতে পারি। সেটা হচ্ছে আমাদের দেখো এটাকে আমরা বলবো সাইন, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। ওকে,
দেখো লম্বর ভ্যালু দেওয়া আছে, ভূমির ভ্যালু দেওয়া আছে, অতিভুজ বের করতে পারবো। লম্বর ভ্যালু দেওয়া আছে, অতিভুজের ভ্যালু দেওয়া আছে, ভূমির ভ্যালু বের করতে পারবো। ওকে, কিন্তু আমি যদি বলি লম্বর ভ্যালু দেওয়া আছে, এটা তো 90 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলগুলো আমাদের জানা নেই। লম্বর ভ্যালু দেওয়া আছে, ভূমির ভ্যালু দেওয়া আছে, অথবা অতিভুজের ভ্যালু দেওয়া আছে, থাকলো অতিভুজের ভ্যালু দেওয়া আছে, লম্বর ভ্যালু দেওয়া আছে, অতিভুজের ভ্যালু দেওয়া আছে সাপোজলি, তাহলে আমাকে বলতে এই অ্যাঙ্গেলটা কত হবে। তখন কিভাবে বের করব? অ্যাঙ্গেল বের করব, যে লম্বটা অতিভুজকে কিভাবে কাট করলো, কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করলো, সেটা যখন আমরা বের করতে যাব তখনই আমাদের এই সূত্রটা প্রয়োজন হচ্ছে, যে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। ওকে, এক্ষেত্রে বলে নেওয়া ভালো যে যদি কোনো অ্যাঙ্গেল আমাদের জানতে চায় আর সেই অ্যাঙ্গেলটা কোথায় আছে সেটা যদি বলে দেওয়া থাকে, যে মনে করো অ্যাঙ্গেলটা এখানে আছে, সেক্ষেত্রে আমরা ভূমিটাকে ধরবো এটা, ভূমির সঙ্গে অ্যাঙ্গেলটা কাট করবে, সবসময় মনে রাখবে ভূমির সঙ্গে অ্যাঙ্গেলটা কাট করবে। ওকে, চলো অবশ্যই আমরা এখান থেকে পাবো। নেক্সট আমরা এখান থেকে আর একটা দেখব যে কস থিটাটা কি জিনিস। কস থিটা মানেই হচ্ছে আমাদের দেখো লম্ব বাই অতিভুজ হয়ে গেল আমাদের সাইন থিটা। আর এবার যদি আমরা কস থিটাটাকে বের করি, তাহলে দেখো ভূমি বাই অতিভুজ, ভূমিকে আমরা করব কি অতিভুজ দিয়ে ভাগ করব। দেখো তো এখানে লম্ব বাই অতিভুজ, তার মানে অতিভুজটা বড়, লম্ব বাই অতিভুজ, অতিভুজটা বড়, ছোট সংখ্যাকে আমরা বড় সংখ্যা দিয়ে ভাগ করতেছি, তার মানে এটা ভগ্নাংশ অবশ্যই চলে আসবে। যেমন 1/2, এটা কি একের থেকে ছোট হচ্ছে, তার মানে বড় সংখ্যাকে আমরা ছোট সংখ্যাকে আমরা বড় সংখ্যা দিয়ে ভাগ করতেছি, তার মানে এটা একের থেকে ছোট। তার মানে আমরা বলতে পারি না যে সাইন থিটা এর ভ্যালু সবসময় কত হবে সবসময় কত হবে, একের থেকে ছোট হবে, সবসময় একের থেকে ছোট হবে। যেগুলো আমরা ষষ্ঠিক মানে অবৃত্তীয় মানে দেখব। সেম অ্যাজ কস থিটার ভ্যালুটাও তাই হবে, কারণ কি অতিভুজ নিচে আছে। এবার যদি জাস্ট একটু উল্টিয়ে দিই, এটাকে আমি মুছে দিলাম, জাস্ট একটু উল্টিয়ে দেই। আচ্ছা, তার আগে বলে নেই, উল্টে দেওয়ার কথা পরে বলি। আচ্ছা, এবার আর একটা অ্যাঙ্গেল হচ্ছে, এইটা 2 নম্বর অ্যাঙ্গেল, এটা হয়ে গেল আমাদের 1 নম্বর অ্যাঙ্গেল। আর একটা অ্যাঙ্গেল হচ্ছে, আমরা লম্ব বাই অতিভুজ করলাম, ভূমি বাই অতিভুজ করলাম, এবার আরেকটা করব যে লম্ব বাই ভূমি, তখন কি হবে? ওটার নাম হচ্ছে ট্যানজেন্ট বা ট্যান সংক্ষেপে আমরা বলি। ট্যানজেন্ট মানে হচ্ছে লম্ব বাই ভূমি। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখানে কোশ্চেন আমাদের থাকতে পারে যে আচ্ছা সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই লম্বকে আমরা কি বলবো? জাস্ট উল্টাটা, অতিভুজ বাই লম্বকে আমরা কি বলবো? এই দেখো, এই সাইনটাকে উল্টিয়ে দিলেই আমরা পেয়ে যাই কোসেক থিটা। কোসেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই, শর্ট করে লিখলাম, লম্ব। সেম অ্যাজ ভূমি বাই অতিভুজ না লিখে যদি আমরা অতিভুজ বাই ভূমি লিখি, তাহলে ওটাকে আমরা বলবো সেক থিটা। তার মানে উপরে যাবে অতি, নিচে যাবে ভূমি। সেম অ্যাজ ট্যানটাকে উল্টিয়ে দিলে আমরা পাবো কট থিটা, ভূমি বাই লম্ব। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা কতগুলো পেলাম। নাম্বার 1 সাইন থিটা, নাম্বার 2 কস থিটা, 1 2 3 ট্যান থিটা। ওকে, চলো আমি উপরের পার্টটাকে মুছে দিচ্ছি। দেখো 1 2 3, জাস্ট এগুলোকে একটু উল্টিয়ে দিলাম, সাইনকে উল্টিয়ে দিলাম, হয়ে গেল কোসেক থিটা, অতিভুজ বাই লম্ব। কসটাকে উল্টিয়ে দিলাম, হয়ে গেল আমাদের সেক থিটা, অতিভুজ বাই ভূমি। ট্যানটাকে উল্টিয়ে দিলাম, হয়ে গেল আমাদের কট থিটা, ভূমি বাই লম্ব। ওকে, চলো নেক্সট ভিডিওতে আমি চলো এখান থেকে আমি জাস্ট অ্যাপ্লিকেশনের একটা অঙ্ক করিয়ে দিই, তারপরেই আমরা নেক্সট ভিডিওতে সাইনের যে বৃত্তীয় বা ষষ্ঠিক মানগুলো, কসের বৃত্তীয় বা ষষ্ঠিক মানগুলো, মানে বাকি যে ত্রিকোণমিতিক ফর্মুলাগুলোর মানগুলোকে আমি করাবো। ওকে, এখানে দেখো সুবীর দাসের বইয়ে 6 7 9 এই পেজে বলা আছে, এটাকে মুছে দিচ্ছি, আশা করি তোমরা বুঝে গেছো।
দেখো এখানে বলা আছে যে সাইন থিটা ইকুয়াল টু 4/5। দেখো ভ্যালু দাও। সাইন থিটা ইকুয়াল টু 4/5 হলে ট্যান থিটা প্লাস সেক থিটা এর ভ্যালুটা কত? তখন কি করব? সিম্পল, সাইন থিটা 4/5 যদি হয় তাহলে ট্যান থিটা প্লাস সেক থিটা, অ্যাপ্লিকেশন পার্ট। একটু আগে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তারই অ্যাপ্লিকেশন পার্ট এটা। সুবীর দেশের বইয়ের 679 পেজে এই অঙ্কটাই দেওয়া আছে। আচ্ছা, তাহলে দেখো সাইন থিটা মানে কি বললাম একটু আগে? লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা এটা ধরতে পারি না যে এখান থেকে, দেখো এই পার্টটা থেকে আমরা কি ধরতে পারি? যে ধরি লম্ব কত, সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। তাহলে যাই হোক, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। তাহলে তোমরা যদি এটাকে আরও একটু বিশ্লেষণ করে লিখে নাও, কোনো অসুবিধা নেই। সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ লিখলাম না, অতি লিখলাম। তার মানে 4/5। আচ্ছা, তার মানে কি এটা অনুপাত আকারে আছে? একটু আগে একটা অঙ্ক করিয়েছিলাম যে অনুপাত আকারে থাকলেই সেটাকে আমরা এক্স ধরে, কোনো একটা একক ধরে, কোনো একটা ইউনিট ধরে নিতে পারি। তার মানে আমরা ধরে নিতে পারি না যে লেট লম্ব ইকুয়াল টু 4x, অতি ইকুয়াল টু 5x ধরে নিতে পারি। আচ্ছা, আমি কি বললাম যে এই যে আমাদের ত্রিকোণমিতিক ম্যাথগুলো সবগুলোই হচ্ছে পিথাগোরাসের রাইট অ্যাঙ্গেল ট্রাইঅ্যাঙ্গেলের ফর্মুলার উপরেই নির্ভরশীল। আর এই ত্রিকোণমিতিক ম্যাথগুলো সবসময় রাইট অ্যাঙ্গেল ট্রাইঅ্যাঙ্গেল ছাড়া হবেই না। সবসময় প্রত্যেক ক্ষেত্রে আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রাইঅ্যাঙ্গেলের প্রয়োজন। তার মানে দেখো লম্ব পেলাম, অতিভুজ পেলাম, তাহলে আমাদের কি পেতে হবে? এবার ভূমি পেতে হবে। এবার আমরা কি জানি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতি স্কোয়ার, এটা জানি। তার মানে আমরা কি করব? এখান থেকে কার মানটাকে নেব? মানটা আমাদের ভূমির মানটা পেতে হবে। তাহলে দেখো লম্বের ভ্যালু বসিয়ে দাও 4x এর স্কোয়ার প্লাস ভূমি তো আমরা জানি না, তাহলে ভূমি স্কোয়ার লিখে দিলাম। অতি এর ভ্যালু বসিয়ে দাও 5x এর স্কোয়ার, এটা কত হয়ে গেল? 16x স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান 25x স্কোয়ার। ওকে, এবার দেখো তো আমি ভূমি স্কোয়ারটাকে বের করব। তার মানে আচ্ছা এদিকে করিয়ে দিচ্ছি আমি। তার মানে আমরা কি পাবো? দেখো ভূমি স্কোয়ার মানে কি হচ্ছে? দেখো 25x স্কোয়ার মাইনাস 16x স্কোয়ার হবে। তাহলে এটাকে আমরা করে দিলাম 25x স্কোয়ার মাইনাস 16x স্কোয়ার সমান হয়ে গেল আমাদের 9x স্কোয়ার। তার মানে আমরা কি লিখতে পারি? তাহলে ভূমি সমান সমান কি হবে? √9x স্কোয়ার, তার মানে 3x। দেখো তাহলে আমাদের ভূমি পেয়ে গেলাম কত? 3x। লম্ব আমাদের দেওয়া আছে 4x, অতিভুজ দেওয়া আছে আমাদের 5x। ওকে, এবার দেখো আমরা এই ভ্যালুটাকে বের করব, ট্যান থিটা আর সেক থিটা। এবার দেখো ট্যান থিটা আমরা কি জানি? ট্যান থিটার ভ্যালুটা আগে ফার্স্ট টাইম বের করো। ট্যান থিটা আমরা কি জানি? ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব এখানে লিখলাম লম্ব বাই ভূমি। লম্বের ভ্যালু কত আমাদের? লম্বের ভ্যালু হচ্ছে 4x, ভূমির ভ্যালু কত? 3x। তাহলে x x ক্যান্সেল, তাহলে tan থিটা আমাদের কত বের হলো? 4/3। সেম অ্যাজ আমরা বের করব sec থিটা। তাহলে sec থিটা এর অর্থ কি? sec থিটা এর অর্থ হচ্ছে 1/cos থিটা, যেটাকে আমরা বলবো অতিভুজ বাই ভূমি, তাই না? cos মানে যদি ভূমি বাই অতিভুজ হয়, তার মানে sec মানে কি? জাস্ট উল্টাটা একটু আগে বললাম, তার মানে অতিভুজ বাই ভূমি। তার মানে দেখো কত হচ্ছে? অতিভুজ আমাদের কত আসছে? 5x, আর ভূমি আমাদের কত আসলো? 3x। তাহলে 5/3 হচ্ছে আমাদের sec থিটার ভ্যালু। এবার দেখো আমাদের এখানে বলছে দুইটাকে প্লাস করে দাও, প্লাস মান জানতে চাইছি। তাহলে জাস্ট এই জায়গায় আমি করে দিচ্ছি। তাহলে আমরা লিখবো জাস্ট যে tan থিটা প্লাস sec থিটা। দেখো এটা sec থিটা, tan থিটার ভ্যালু কত? 4/3 প্লাস আবার sec থিটার ভ্যালু কত? 5/3। আলটিমেটলি দেখো কত চলে আসবে এখানে? 3 আমাদের এলসিএম। 4 প্লাস 5 তার মানে 9, মানে 9/3। আলটিমেটলি 3 আমাদের অ্যান্সার। ওকে, দেখো অঙ্কটাকে আমি অনেক বড় করলাম, কিন্তু ব্যাপারটা হলো যখনই আমরা প্র্যাকটিসে যাব এগুলো খুব শর্ট প্রসেসে অঙ্কগুলো হবে।
এমনকি দেখে দেখেই অঙ্কগুলো হবে। ওকে, দেখলেই আমাদের অঙ্কগুলো হয়ে যাবে। ওকে, চলো নেক্সট সেশনে আমি অ্যাপ্লিকেশন পার্টটাকে যতটা করানো যায় করাবো। আর ট্যান থিটা সেক থিটার যে ভ্যালুগুলো ষষ্ঠিকা বৃত্তীয় পদ্ধতিতে যে মানগুলো হয়, যে ট্যান 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, যে ভ্যালুগুলো হয় সেই ভ্যালুগুলো নিয়ে আলোচনা করবো এবং একটা চার্টে এটা নিয়ে আলোচনা করব। একটা চার্ট যদি আমরা মনে রাখতে পারি, সারা জীবন এটা মনে থাকবে যে আমরা ভ্যালুগুলোকে কীভাবে বের করলাম। ওকে, চলো টাটা, আজকের জন্য এতটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।